স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। আজকেও চলে এসেছি একটা রোমাঞ্চকর ভুতুড়ে গল্প নিয়ে। তোমরা গল্পটা মন দিয়ে শোনো এবং তারপরে তোমরা বুঝতে পারবে যে গল্পটা কতটা ইউনিক এবং ভয়ানক। তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন গল্পের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তার আগে তোমরা কানে হেডফোন পরে একটা সুন্দর জায়গায় গিয়ে বসে গল্পের মজা নাও। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গল্পের দিকে যাওয়া যাক। রাতের যাত্রী। ঘটনাটা যার কাছ থেকে শোনা আমি তার মতোই বলছি। সময়টা 2001 সালের বৈশাখ মাসের কোনো একদিন। আমার নাম কুদ্দুস মিয়া। আমি পেশায় একজন ভ্যান চালক। জামালপুর জেলায় কোনো এক গ্রামে আমার বাড়ি। আমি কোনো দিন ভূতপ্রেণী দেখিনি, আর আমি এইগুলো বিশ্বাসও করি না। যাই হোক, প্রতিদিনের মতো আজ আমি গাড়ি নিয়ে বের হলাম, কিন্তু আজ আমার মনটা কেমন যাই না সায় দিচ্ছে না। তার ওপর আমার ছেলে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে যে আব্বু আজ যেও না। আমার বউ বলল, কি গো, কি হলো, গাড়ি নিয়ে যাবে না? আমি যাবো এই কথা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি যাত্রী পেতে বেশি দেরি হলো না, কিন্তু যেতে হবে অনেক দূর। আমি যে রাস্তায় বাড়ি চালাই সেই রাস্তাটা একেবারে জনবসতি নেই বললেই চলে। তার উপর আবার পাহাড়ি এলাকা। শুধু মণ্ডল বাড়ি, পারিবারিক গোরস্থান আর ঘোষবাড়ির শ্মশানটা সেই রাস্তার মালিকানা হিসেবে রয়ে গেছে। আমি যখন যাত্রী নিয়ে পৌঁছই তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তারা আমাকে অনেকবার বলল রাতটা থেকে সকালে যেও। আমি তাদের বললাম কোনো সমস্যা হবে না, আর আমি যেতে পারবো না। আমি না গেলে পোলারা না খেতে পেয়ে শুয়ে পড়বে। কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এশার নামাজের আজান দিচ্ছে মাত্র, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত। আমি গাড়ির নিচে থাকা হারিকেনটা জ্বালিয়ে নিয়ে এক মনে গাড়ি প্যাডেল মেরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। আমি যখন পাড়ার শ্মশানটা পার হলাম তখন আচমকাই আমার হারিকেনটা নিভে যায়। আমি গাড়ি থেকে নেমে হারিকেনটা ঝাঁকুনি দিয়ে দেখলাম এক ফোঁটাও তেল নেই। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম। এত রাস্তা, এখন আমি যাব কি করে? আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘরও নেই। একে তো তেল শেষ, তার ওপর আবার কালবৈশাখীর দিন, কখন কি হয় বলা যায় না। এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাড়ি আমাকে যেতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলাম। রাত মোটামুটি অনেক হয়েছে, একটা মানুষও নেই রাস্তায়। এইসব ভাবছি আর গাড়ি চালাচ্ছি। আমি যখন ঘোষবাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি তখন দেখতে পেলাম সামনে 2টো লোক দেখা যাচ্ছে। তারা মূলত আমাকে ইশারা ডাকছে। আমি অনেকটা সাহস ফিরে পেলাম। যাই হোক, 2জন লোক তো পাওয়া গেল। আমি তাদের কাছে আসতেই আমার নাকে তীব্র একটা আতরের সেন্ট লাগলো। আমি তেমন কোনো গুরুত্ব দিলাম না। ভাবলাম 2জন যখন হুজুর মানুষ, হয়তো তারা আতর ব্যবহার করে। আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরও কড়াভাবে আমার নাকের মধ্যে ঢুকতে লাগলো। আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল, আমাদের কি একটু সামনে গ্রামে পৌঁছে দিতে পারবে? কি ভাড়া যা লাগবে আমরা তাই দেব। আমি বললাম, সামনের গ্রামে কারা কারা যাবে তারা উঠে পড়। তো লোক দুটো নাম বলা, আমি লোকটার নাম শুনেছি, কিন্তু আমি বললাম যে তোমরা কোথায় যাবে, কাদের বাড়ি যাবে? তো লোক দুটো যে নামটা বলল, আমি লোকটার নাম শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি। আমি আর কিছু না ভেবেই বললাম গাড়িতে উঠো। আমি মনে মনে বলছি ভাড়া না দিলেই না দেবে, এতটা রাস্তা যাওয়ার জন্য 2জন লোক তো পেলাম। বলার সাথে সাথে লোক দুটো গাড়িতে উঠে পড়ল। এতক্ষণে আমি খেয়াল করলাম আশ্চর্য একটা কেমন করে সম্ভব, লোক দুটোর উচ্চতা এত বেশি কেন, আর তারা এত পোশাক পরেছে, এরকম পোশাক আমি এর আগে কোনো দিন দেখিনি। কথাগুলো আমি মনে মনে ভাবছি, কিন্তু তাদেরকে কিছুই বলি না। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল,
আমি যেন ভুলেও পেছনে না তাকাই। আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে, সেই জন্যই হয়তো পেছনে তাকাতে নিষেধ করছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব। লোক দুটোর কথাগুলো খুব অদ্ভুত টাইপের। তারা যেভাবে কথা বলছে, সচরাচর এরকম করে কেউ কথা বলে না। আমি কিছুই ভাবতে পারছি না এইসব কি হচ্ছে আমার সাথে। এমন সময় তাদের একজন বলল, গাড়িটা এখানে দাঁড় করাও, আমরা একটু নামবো। আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করালাম। তারা দুজনেই গাড়ি থেকে নেমে আমাকে বলল, আমরা একটু গোরস্থানে যাচ্ছি, আমাদের এক আত্মীয় মারা গেছে, তাকে একটা মাটি দিয়ে আসি আমরা, তার কবরটা একটু জিয়ারত করে আসছি। কিন্তু যাবার আগে বলে গেলেন, আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু ভুলেও কবরের কাছে যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারা কবরের দিকে যেতে লাগলো আর দয়া দৌড় পড়তে লাগলো, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তারা দয়া দৌড় পড়তে পড়তে কবরের ভেতরে ঢুকে গেল। বিরাট বড় গোরস্থান, আর চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ। আমার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। লোক দুটো আসার কথা নামই নেই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, তাদের আসার কোনো নামগন্ধ নেই। আমি আর ধৈর্য করতে না পেরে কবরের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি, আর আমার বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। কি হতে চলেছে আমার সাথে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইসব বলতে বলতে যখন আমি সামনের দিকে তাকালাম, তখন তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজাটা বের হবার উপক্রান্ত হলো। আমি দেখলাম লোক দুটো বিকট আকার ধারণ করে একটা মরা লাশের সামনে নিয়ে বসে আছে। সেই আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে। তখন তারা আমার দিকে এমনভাবে তাকালো, মনে হচ্ছে আমি আসাতে তাদের বিরাট কোনো ক্ষতি হচ্ছে। তারা হুঙ্কার করতে আমার দিকে আসতে লাগলো। এক দৃশ্য দেখে আমি এখানেই সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমি আমার বাড়িতে, আর মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা। আমি তাদেরকে বললাম, আমি এখানে কেমন করে আসলাম? তখন আমার বউ বলল, তুমি মণ্ডলবাড়ির গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। মণ্ডলবাড়ির সাজু ভাই সকালে মাঠের দিকে যেতে তোমায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। তখন আমি তাদের সব ঘটনা খুলে বলি। সব শুনে ইমাম সাহেব বলে, ওই দুজন জিন ছিল, তারা তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি তাদের কাছে গিয়েছো, সেজন্যই তারা তোমার ওপর খেপেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম, তখন আমার পকেটে ছিল 320 টাকা, আর আমার পকেট ওই টাকা ছাড়াও আরও 10,000 টাকা। সেই টাকাটা আমার কাছে কেমন আসলো আমি তা কিছুই জানি না। বন্ধুরা লেখাতে কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবে। যাই হোক, তাই সবার কাছে অনুরোধ, ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিন। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার কাছে তো খুব রোমাঞ্চকর একটা ভুতুড়ে গল্প লাগলো। সত্যি গল্পটা খুবই মজাদার এবং ভয়ানকও। তো তোমাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে, তো ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা সুন্দর কমেন্ট করে যাবে। আর তোমাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তো ডেসক্রিপশানে দেওয়া একটা জিমেল অ্যাড্রেসে তোমরা এই তোমাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ভুতুড়ে গল্প আমাকে পাঠাতে পারো, এবং আমি সেই গল্প আমার চ্যানেলে আমি পড়ে শোনাবো। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবারও ফিরে আসবো নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।